হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা পড়বো দ্য লাগুন বাই জোসেফ কনরাড, অর্থাৎ জোসেফ কনরাডের লেখা দ্য লাগুন নামে যে শর্ট স্টোরিটা আছে সেটার বাংলা সামারি বা বাংলা অনুবাদ আমরা পড়বো। এটা পুরোপুরি ডিটেল সামারি হবে না, কিছুটা বলতে পারো শর্ট সামারি আর হচ্ছে ডিটেল সামারি মাঝামাঝি অংশ, ঠিক আছে? তো আজকে আমরা শুধুমাত্র গল্পটার বাংলা অনুবাদ পড়বো, এরপরে আমরা ইংলিশ সামারিও পড়বো, ঠিক আছে? কিন্তু সেটা নেক্সট ভিডিওতে। সর্বপ্রথমেই দেখো গল্প পরিচিতি, অর্থাৎ কি নাম কি টেক্সটের না দ্য লাগুন, লেখক কে জোসেফ কনরাড, প্রকাশ কখন হয় অর্থাৎ পাবলিশ কখন হয় 1897 খ্রিস্টাব্দে, প্রথম প্রকাশ কোথায় হয় না কর্নহিল ম্যাগাজিনে। ওকে, প্রধান চরিত্র কি কি, তা এই সব স্টোরিতে প্রধান চারটি চরিত্র আমরা দেখতে পাবো। টুয়ান, ঠিক আছে, একজন ইউরোপিয়ান লোক বা হোয়াইট ম্যান হিসাবে লেখা আছে, দেখবে অরিজিনাল টেক্সটে লেখা আছে হোয়াইট ম্যান। আর কি আছে না আরশাদ, একজন স্থানীয় মালয় যুবক। আর দিয়ামি, ঠিক আছে, দিয়ামালিনো বলে, তো সে হচ্ছে আরশাদের প্রেমিকা। ওকে, আর চতুর্থ ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে আরশাদের ভাই। ওকে, তাহলে এই চারটে হচ্ছে প্রধান ক্যারেক্টার, এছাড়াও অনেক পাবে, দ্য স্টিয়ারম্যান পাবে, এরকম পাবে দু একটা ক্যারেক্টার। ওকে, কিন্তু মেন ক্যারেক্টার বা প্রধান ক্যারেক্টার হলো এই চারটি। চলো এরপর দেখো গল্পের পটভূমি। তাহলে কি না মালয় দ্বীপপুঞ্জের গভীর অরণ্য ও এক নির্জন লেগুনের ধারে এই গল্পের মূল ঘটনা। তাহলে কনরাড স্বয়ং নাবিক জীবনে দক্ষিণ পূর্ব এশিয়ার বহু জায়গায় ভ্রমণ করেন, তার সেই অভিজ্ঞতা ও মালয় সংস্কৃতির প্রেক্ষাপটে লেখা এই গল্প। তাহলে কি যে লেখক কনরাড তিনি কিন্তু প্রচুর কি করেছেন, ভ্রমণ করেছেন, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার জায়গাগুলি, তার উপরই বেস করে সেই এক্সপিরিয়েন্স উপর বেস করে এই গল্পটা লেখা। ওকে, আর লেগুন বলতে বোঝায় হচ্ছে কি বলতো, একটা বড় সমুদ্র বা বড় জলাধার, তার পাশে একটি ছোট্ট জলাধার, মানে উপদ্বীপের মতো আর কি কিছুটা, মানে কি যেটা জলাশয় টাইপ গভীর আছে কিন্তু চারিদিক থেকে ঘেরা, হয়তো গাছপালায় ঘেরা বা হালকা হালকা জঙ্গলে ঘেরা, এরকম জায়গাটাকে লেগুন বলে। ওকে, এবার দেখো গল্পের থিম বা বিষয়। তাহলে গল্পের থিমটা কি না বিশ্বাসঘাতকতা আছে, গল্পের থিমের মধ্যে আছে প্রেম, আত্মত্যাগ আছে, অপরাধ বোধ আছে এবং মুক্তির আকাঙ্ক্ষা। এই হচ্ছে গল্পের থিম এক কথায়, ঠিক আছে, মানে খুবই শর্টে। এবার দেখো বলছে যে লেগুন যে টেক্সটটা সেটার উপর প্রথম অংশ দেখো, প্রথম অংশের বাংলা অনুবাদ দেখো, জঙ্গলের নদী, মানে শুরু হচ্ছে এভাবে গল্পটা, যে জঙ্গলের মধ্য দিয়ে সরু একটি নদী আঁকা বাঁকা পথে বেয়ে এগিয়ে চলেছে, চারপাশে ঘন সবুজ পাতার আবরণ, বড় বড় গাছের ডালপালা নদীর পানির ওপর নেমে এসেছে, যেন সেই শান্ত নদীটিকে ছুঁয়ে দিচ্ছে। জল স্থির, মাঝে মাঝে হালকা ঢেউ খেলছে, ঠিক আছে, এইভাবে কি হচ্ছে না গল্পটা শুরু হচ্ছে, কি না প্রকৃতির পরিস্থিতিকে দেখিয়ে, মানে প্রকৃতিকে অনুভব করাচ্ছে আর কি, ঠিক আছে, এইভাবে শুরু হচ্ছে। এবার দেখো বলছে পাখিরা ডাকছে দূর থেকে, শুনশান নীরবতা, সেই নীরবতা ভেঙে মাঝে মধ্যে পাখির সুর ভেসে আসে। এবার কি না সূর্যের শেষ আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে পানির ওপর, আর সেই আলোয় চারপাশে প্রকৃতির সোনালী আবহাওয়ায় মিশে যাচ্ছে। এরপর দেখো বলছে একটি ডোঙা এগিয়ে চলেছে সেই সরু নদী পথে। ডোঙা বলতে কি মানে ছোট্ট বোট বলতে পারো, ঠিক আছে, স্মল বোট, মানে আগেকার দিনে ছোট ছোট বোট ছিল, দেখবে প্যাডেল করে চালাতে হতো, প্লাস হচ্ছে হাতে অনেক সময় কি দাঁড় নিয়ে কি জল কেটে কেটে চালাতে হতো, সেই বোটকে বলছে এখানে, ঠিক আছে। তাই বলছে একটি ডোঙা, মানে ছোট্ট জলাশয়, মানে ছোট্ট নৌকা, যেটা হচ্ছে খুব গভীর জলাশয় নয়, মিডিয়াম জলাশয়তে যেটা হচ্ছে চালিয়ে যাওয়া যায়, ঠিক আছে। মানে বিশেষ করে দেখবে জঙ্গল টঙ্গলের পাশে, সুন্দরবন এই জায়গাগুলো যদি বেড়াতে যাও তখন দেখতে পাবে বোট, ছোট ছোট বোট বা লঞ্চার টাইপ সেরকম আর কি, ঠিক আছে। এবার দেখো বলছে যেহেতু হচ্ছে নদীর পথটা এখানে খুবই সরু, ঠিক আছে, তারপর বলছে দেখো ডোঙার সামনে দিকে বসে আছে একজন ইউরোপিয়ান যার নাম টুয়ান, ওই যে হোয়াইট পিপলটার কথা বলছিলাম সে, কে না তার নাম টুয়ান। বলছে তার দৃষ্টি সামনে, মাঝিরা চুপচাপ, ঠিক আছে, চারিদিক এত নিস্তব্ধ যে শুধু নৌকার বাইচের শব্দ শোনা যায়, মানে কি নৌকা বওয়ার শব্দ, মানে ওই যে দাঁড়ের শব্দ বা নৌকাটা যে চালাচ্ছে সেটার শব্দ শুধু শোনা যাচ্ছে, আর কোনো শব্দ নেই, চারিদিক নিস্তব্ধ। ওকে, এবার দেখো বলছে টুয়ান জানে আজ সে এক পুরনো বন্ধুর কাছে যাচ্ছে, সেই বন্ধুর সঙ্গে তার বহুদিনের সম্পর্ক। বন্ধুটি তার গ্রামের লেগুনের ধারে এক নির্জন কুঁড়ে ঘরে বাস করে। তাহলে কি বন্ধুটি না এই যে যেখানে যাচ্ছে লেগুনটা তার পাশে হচ্ছে বসবাস করে, এই লেগুনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার পাশে একটা নির্জন কুঁড়ে ঘরে বসবাস করে। নির্জন কুঁড়ে ঘর এখানে কারণ কোনো আবাসিক লোক ওখানে থাকে না, বা কোনো
কি বলবো, বসতি নেই, ওরা ছাড়া কেউ ওই জায়গায় থাকে না, ঠিক আছে, শুধুমাত্র কি থাকে, এই টুয়ানের এই পুরনো বন্ধুটি ওখানে বসবাস করে, যার নাম কিনা আরশাদ। ওকে, এরপর দেখো, বলছে সূর্য অস্ত যেতে যেতে তারা পৌঁছে গেল সেই লেগুনের ধারে। ঠিক আছে, মানে কখন বেরিয়েছিল এই যাত্রাটা, কখন শুরু করেছিল, ঠিক বিকালের দিকে। ওকে, ভালো করে জিনিসটা মনে রাখবে যে এই যাত্রাটা শুরু করে বিকালের দিকে। তাহলে কি যেতে যেতে কি বলছে, শুরু করেছে যখন যেতে কি বলছে না, সূর্য অস্ত যেতে 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 তারা পৌঁছে গেল সেই লেগুনের ধারে। এবার নেক্সট দেখো, বলছে লেগুনটি ছিল নদীর সঙ্গে সংযুক্ত একটি ছোট্ট উপহ্রদ, যার চারিদিক ঘন অরণ্যে ঢাকা। দিনের আলো পড়ে গেল সেখানে ধোঁয়াশা আর শুনশান নেমে আসে। তাহলে দিনের আলো কি হলো, পড়ে গেল, মানে কি আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, মানে সন্ধ্যা নেমে আসছে, সেই সময় কি বলছে না, ধোঁয়াশা আর শুনশান নেমে আসে, মানে কি চারিদিকটা আরো নিস্তব্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে দেখো, কিছু লোকজন লেগুনের ধারে দাঁড়িয়েছিল, তারা তুয়ানের নৌকা দেখে এগিয়ে এলো। এখানে কিছু লোকজন বলতে যা কিছু রিলেটেড আছে ওই আরশাদের বাড়ি, মানে এই যে কুড়ে ঘরটা বসবাস করে তার বাড়ির লোকজনের কথাই বলছে। ঠিক আছে, এবার দেখো, একজন তরুণ মালয় যার মুখে দুশ্চিন্তা আর হচ্ছে ক্লান্তির ছাপ, সে তুয়ানকে দেখে বলল, একজন তরুণ মালয় মানে কি মালয় যুবক, ঠিক আছে, সে তার মুখে কি আছে না, দুশ্চিন্তার ক্লান্তির ছাপ আছে, সে তুয়ানকে দেখে কি বলল, শুভেচ্ছা হে সুধীবর, এসো আমায় আমার আশ্রয়ে, আমার ভাই মরছে। অর্থাৎ কি, সে হচ্ছে আহ্বান জানালো কাকে না, হচ্ছে তুয়ানকে। ঠিক আছে, তুয়ান কি করে এসেছিল না, হচ্ছে ছোট্ট বোটে করে এসেছিল, তার সঙ্গে মাঝিরাও ছিল। ওকে, সে হচ্ছে তাকে হচ্ছে শুভেচ্ছা জানালো। সেটা কে ছিল যে শুভেচ্ছা জানানো না, সে ছিল আরশাদ, অর্থাৎ তার সেই পুরনো বন্ধু। ওকে, এবার দেখো, বলছে তুয়ান নৌকা থেকে নামলেন, এক দৃষ্টিতে চারপাশের নিস্তব্ধ প্রকৃতিকে দেখছিলেন। লেগুনের জলে তখনও সোনালী কমলা আলোর ছটা। আরশাদ তুয়ানকে তার কুঁড়ে ঘরে নিয়ে গেল। ভেতরে এক রোগা অসুস্থ যুবতী শুয়ে আছে, তার নিঃশ্বাস ভারী, মুখ বিবর্ণ, সেটিই ছিল দিয়ামি। দিয়ামি অর্থাৎ কি, আমরা আগেই পড়েছি ক্যারেক্টার যেখানে পড়ছিলাম সেখানে আমরা আগেই পড়েছি যে দিয়ামি ছিল আরশাদের ওয়াইফ। ওকে, বলছে তুয়ান তার পাশে গিয়ে দাঁড়ালো, কিছুক্ষণ তাকিয়ে রইলো, তারপর বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে দেখলো সূর্য ডুবে গেছে, চারপাশে অন্ধকার, গাছের পাতার ফাঁক দিয়ে এখন চাঁদের আলো পড়ছে, সেই আলোয় লেগুনের জল রূপালী হয়ে উঠেছে। আরশাদ নিঃশব্দে বসে রইল। হঠাৎ সে বলল, শুধু তোমাকেই বলবো হে সুধীবর, কারণ তুমি আমার বন্ধু, বাকিদের কাছে মুখ খুলি না। এই রাতে নিস্তব্ধতার মাঝে শোনো আমার এই কাহিনী। অর্থাৎ কি, সেই যখন হচ্ছে তুয়ান এলো, এসে হচ্ছে তার ঘরে ঢুকলো, কার ঘরে, আরশাদের ঘরে ঢুকলো, মানে আরশাদের ওয়াইফ হচ্ছে অসুস্থ, তাই আরশাদের ওয়াইফকে দেখতে এসেছে তুয়ান। তুয়ান কে না, আরশাদের অনেক পুরনো বন্ধু। দিয়ে দুজনে একটু বসে সময় কাটালো। এরপর কুড়ে ঘরে বাইরে বসে আছে যখন রাত্রিবেলা, তখন আরশাদ তার মনের মধ্যে যে লুকানো গল্প বা একটা কাহিনী আছে, যেটা হচ্ছে কাউকে সে বলেনি, সেই কাহিনীটা কি না তুয়ানকে বলতে ইন্টারেস্টেড হলো। তাই বলছে যে এই কাহিনী আমি কাউকে বলিনি, তোমাকেই বলতে চাই, তুমি শোনো। এরপর দেখো গল্পের বাকি অংশ নাকি। আরশাদ এক মুহূর্ত চুপ করে রইলো, তার চোখ লেগুনের অন্ধকার জলে, ঠিক আছে, সে অন্ধকার জলে মানে কি লেগুনের জলের দিকে সে তাকিয়েছিল, যে চুপচাপ এক মুহূর্ত বসে রইলো। তা বলছে মাথার উপর বিশাল আকাশে তারা জ্বলছে। তারপর আস্তে বলল, এ সুধীবর, তখন ছিল রৌদ্রোজ্জ্বল, আমার হৃদয় উল্লাসে ভরা, কারণ আমি ভালোবেসেছিলাম দিয়ামিকে। সে ছিল আমার প্রাণের সমান, কিন্তু সে ছিল রাজা দস্যুর ভাইজি। এই রাজা দস্যুর ভাইজিটা একটু ডাউট আছে, তো ওখানে দেখবে একটা চিফ বলে আছে, মেন গল্পে চিফ লেখা আছে, তার হচ্ছে সার্ভেন্ট টাইপ আর কি, এই জায়গাটা তোমরা একটু দেখবে। তারপরে বলছে দেখো, বলছে আমি জানতাম যদি তাকে চাই তবে মৃত্যু অবশ্যম্ভাবী, তবু ভালোবাসার টানে আমি ভয় পাইনি। অর্থাৎ কি, সে যে দিয়ামিকে ভালোবেসেছিল, দিয়ামি কে ছিল না, চিপের একজন কি না, চিপের ঘরে থাকতো, চিফ CHIEF, হ্যাঁ চিফ, মানে হচ্ছে ওইখানকার কি বলবো লিডার টাইপ আর কি, ঠিক আছে, বা রাজা টাইপ। ঠিক আছে, তার বাড়িতে হচ্ছে সার্ভেন্ট হিসেবে ছিল কে না, আরশাদও বসবাস করতো। ঠিক আছে, আর তার সঙ্গে সে দিয়ামিকে ভালোবেসেছিল, তাই বলছে। তারপর বলছে দেখো, আরশাদ কিছুক্ষণ থামলো। তুয়ান শান্তভাবে তার কথা শুনছে, দূরের রাতের পাখির ডানার শব্দ। আরশাদ আবার বলল, কি বলল, আমার ভাই ছিল আমার প্রাণ, সে ছিল সাহসী, সে জানতো আমি দিয়ামিকে ভালোবাসি। একদিন সে বলল, তুমি দিয়ামিকে চাও, তবে নিয়ে চলো, আমি তোমার পাশে, অর্থাৎ আমি তোমার পাশে থাকবো।
তারপরে দেখো সেই রাত আমরা দিয়ামিকে নিয়ে পালালাম, মানে কে কে না হচ্ছে আরশাদ আর আরশাদের ভাই আর দিয়ামি, ঠিক আছে। এই তিনজন কি করেছিল না পালিয়েছিল। বলছে নৌকা নিয়ে নদী পথে বেরোলাম, পেছনে তখন রাজার লোকেরা ধাওয়া করছিল, যে বললাম চিফ মানে লিডার টাইপ বা এখানে রাজা টাইপকে দেখিয়েছে, ঠিক আছে। রাজার লোকেরা তাহলে কি ওদেরকে তাড়া করেছিল। বলছে আমরা ছুটে চলেছিলাম। দিয়ামি কাঁদছিল, আমি তাকে বললাম ভয় নেই, আমি আছি, আমার ভাই আছে। কিন্তু পেছনে শত্রুরা ক্রমে এগিয়ে আসছিল। তখন আমার ভাই বলল তুমি নাও তাকে, আমি থাকবো, ওদের আমি রুখবো। অর্থাৎ কি মানে বলছে তুমি দিয়ামিকে নিয়ে পালাও, আমি এখানে থাকছি, আমি ওদের রক্ষার চেষ্টা করছি, আমি ওদের আটকাচ্ছি। কাদেরকে না রাজার লোকদের। আমি বললাম না ভাই আমরা একসঙ্গে যাব। এটা কে বলছে আরশাদ। তো বলছে সে হেসে বলল ভাইয়ের ভালোবাসা কেবল মুখের কথা নয়, ভালোবাসা মানে ত্যাগ, তুমি যাও। ঠিক আছে, কে বললো এটা? আরশাদের ভাই। এবার দেখো বলছে আমি দিয়ামিকে নিয়ে নৌকায় উঠলাম, পেছনে পেছনে কে না পেছনে দেখো ভালো করে দেখো, পেছনে সে দাঁড়িয়ে রইলো, আমি জানি না তারপর কি হলো, তখন সে বেঁচে ছিল কিনা, ডট ডট ডট। তারপরে দেখো বলছে এখনো জানি না, কিন্তু এখানে কি বলছে তারপরে দেখো বলছে আরশাদের গলা ভারী হয়ে এলো, তার চোখ দুটো অশ্রু ভেজা। তাহলে যখন হচ্ছে আরশাদের ভাই আরশাদকে হচ্ছে আর তায়ামিকে হচ্ছে নৌকায় ছেড়ে দিল, মানে এগিয়ে দিল, তারপরে যখন পুনরায় ফিরে গেছিল, এখানে একটা ব্যাপার হয়েছিল যে হচ্ছে এরা আর্তনাদ শুনেছিল, কি সে না আরশাদের ভাইয়ের আর্তনাদ শুনে গেছিল যে সে যুদ্ধে লড়ছে এবং কঠোর ভাবে হচ্ছে প্রতিরোধ করার চেষ্টা করছে, এই একটা আওয়াজ আসছিল। তারপরে দেখো বলছে আমি এখানে এই লেগুনে এসে আশ্রয় নিলাম, দিয়ামি আমার সঙ্গে ছিল, দিন কেটে গেল, কিন্তু আমার ভাইয়ের কোনো খবর পেলাম না। তাই বলছে দেখো আমি জানি আমার ভাই ধরা পড়েছিল, হয়তো মারা গেছে, আমি তার আত্মা দেখিনি, তার খবর পেলাম না। আর সেই অপরাধ বোধ আমার ভিতর রয়ে গেছে, আমি তাকে ছেড়ে এসেছি, সে আমার জন্য জীবন দিয়েছে, আর আমি কাপুরুষের মতো পালিয়ে এসেছি। অর্থাৎ কি সেই যে ওর ভাইকে ছেড়ে এসেছিল এবং ওর ভাই যে মারা গেছে, ঠিক আছে, সেই যে দুঃখ যন্ত্রণা তার মধ্যে যে হচ্ছে সেই গিল্ট ভাবটা, ঠিক আছে, সেটা এখন তার মধ্যে ফুটে উঠছে, কার মধ্যে না আরশাদের মধ্যে। তো সেই জিনিসটা বা সেই জন্য সেই গল্পটা কে বা এই কাহানিটা কাকে বলছে, সে দিয়ানকে বলছে, ঠিক আছে। তারপরে দেখো বলছে আর সেই অপরাধবোধ আমার ভিতর রয়ে গেছে, আমি তাকে ছেড়ে এসেছি বলে। এবার নেক্সট দেখো তুয়ান, সরি দিয়ান নয়, তুয়ানকে বলছে। তুয়ান চুপ করে রইলো। লেগুনের ধীরে ধীরে কুয়াশা নামছে, মানে কি লেগুনের চারপাশে ধীরে ধীরে কুয়াশা নামছে, এটা বলতে চাইছে, ঠিক আছে। বলছে আরশাদ আবার বলল, কি বললো? এখন দিয়ামি মরছে, তার সারা দেহ শীতল, সে চলে গেলে আমার আর কিছুই থাকবে না, তখন আমি ফিরে যাব, আমার ভাইয়ের প্রতিশোধ নেব, যারা আমার ভাইকে হত্যা করেছিল তাদের শেষ করব। তাহলে কি বলছে যে দিয়ামিও এখন মারা যাচ্ছে, তাহলে কি আমি আমার ভাইকে হারিয়েছি, এই সময় যে দিয়ামির শরীর খারাপ, তাহলে দিয়ামিও মারা যাবে। সে যখন মারা যাবে আমার কেউ থাকবে না, তখন আমি পুনরায় আমি আমার সেই পুরনো গ্রামে বা আমার ভিলেজে ফিরে যাব, ঠিক আছে, এবং আমি আমার ভাইয়ের প্রতিশোধ নেব। কার কাছে প্রতিশোধ নেবে? না রাজার উপর, ঠিক আছে, রাজার কাছে প্রতিশোধ নেবে, ঠিক আছে। এবার দেখো বলছে তুয়ান বলল আরশাদ, এই পৃথিবীতে সবারই যন্ত্রণা আছে, সব সময়ই নিরাময় দেয়। বলে কি বলছে আর তোয়ান কি বলছে যে আরশাদ এই পৃথিবীতে সবারই যন্ত্রণা আছে, সময়ের সাথে সাথে সবকিছু মিলিয়ে যায় বা ভালো হয়ে যায়। আরশাদ মাথা নাড়লো, বলছে হে সুধীবর, আমার আত্মা শান্তি পাবে না, আমি যা করেছি তার প্রায়শ্চিত্ত চাই। তাহলে কি বললো তখন যে হচ্ছে আমি যা করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই, মানে কি ভাইকে যে ফেলে এসেছিল, যে গিল্ট ভাবটা তার মধ্যে রয়ে গেছে, তো সেটা সে প্রায়শ্চিত্ত করতে চায়। কিভাবে? না সে হচ্ছে পুনরায় ফিরেছে, তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় রাজার কাছে। তারপরে দেখো এদিকে দিয়ামি এক নিঃশ্বাস ফেলে নিস্তব্ধ হয়ে গেল। রাত তখন শেষ প্রহর, তার মুখ শান্ত, নিঃশ্বাস থেমে গেছে। অর্থাৎ কি দিয়ামি আস্তে আস্তে মারা যেতে লাগলো, তারপরে কি অবশেষে মারা গেল, ঠিক আছে। এবার দেখো বলছে আরশাদ ছুটে গেল, তার মাথা দিয়ামির বুকে রাখলো, তার মাথাটা দিয়ামির বুকে রাখলো স্তব্ধ। তুয়ান জানলো দিয়ামি চলে গেছে। পূর্ব আকাশে আলো ফুটেছে, লেগুনের কুয়াশা সরছে, ঠিক আছে, লেগুনের চারপাশে আস্তে আস্তে কুয়াশা সরছে, মানে কি আস্তে আস্তে ভোরবেলা, মানে সকাল হতে চলেছে। তুয়ান বলল আমি চলি আরশাদ, তবে মনে রেখো মানুষের জীবনে যে আধার আসে, আলোও একদিন আসে। তার মানে কি একটা কথা বলে গেল যে আরশাদ, এত যেমন হচ্ছে মানুষের জীবনে আলো অন্ধকার নেমে আসে, সেরকম আলোও কিন্তু একদিন আসে। তারপর দেখো বলছে আরশাদ কিছু বললো না, তার দৃষ্টি স্তব্ধ, কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে রইল। তুয়ান নৌকায় উঠলো, মাঝিরা বাইচ ধরলো, মানে কি মাঝিরা আস্তে আস্তে নৌকা বাইতে লাগলো, ওকে। এবার দেখো নৌকা ধীরে ধীরে অরণ্যের নদীতে মিলিয়ে গেল।
তাহলে জঙ্গলের মাঝখান দিয়ে যে নদী, সরু নদী দিয়ে এসেছিল, তার মধ্যে সেই নৌকাটা মিলিয়ে গেল। তারপর বলছে দেখো আরশাদ দাঁড়িয়ে রইল, সামনে বিশাল জঙ্গল, আকাশে আলো ফুটেছে, তার জীবনের আর এক নতুন অধ্যায় শুরু হবে। সেটা কি না, প্রতিশোধের অধ্যায়। এইভাবে গল্পটা শেষ হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো গল্পের পটভূমি ও ব্যাখ্যা সম্পর্কে একটু দেখে নাও। বলছে জোসেফ কনরাড ছিলেন পোলিশ বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, পেশায় নাবিক ছিলেন, জীবনে বড় সময় তিনি কাটিয়েছেন সমুদ্র যাত্রায়। এবার কি বলছে তার, দেখো কত বছর থেকে কত বছর, দেখো কত বছর থেকে কত বছর তিনি হচ্ছে এই যাত্রা করেছিলেন, তার কিছুটা বর্ণনা দেওয়া আছে। দেখো 1883 থেকে 1889 সালে তিনি মালয় দ্বীপপুঞ্জ, বোর্নিও, সুমাত্রা, জাভা, সেলেব্রিজ, ঠিক আছে, ম্যাকাসার এই অঞ্চলে ভ্রমণ করেছিলেন। সেই সময় তিনি স্থানীয় মালয় জনগোষ্ঠীর জীবন, প্রেম, বিশ্বাসঘাতকতা, দস্যু সংস্কৃতি আর লেগুন অরণ্য ঘেরা জীবন নিজের চোখে দেখেন। তো এই অভিজ্ঞতা থেকেই তিনি এই লেগুন গল্পটি লেখেন। এই গল্পের মধ্যে তিনি প্রেম, বিশ্বাসঘাতকতা, আত্মত্যাগ আর অপরাধ বোধের মনস্তাত্ত্বিক ছবি এঁকেছেন। এখানে প্রকৃতি, রাতের জঙ্গল, লেগুনের শুনশান পরিবেশ গল্পের আবহাওয়া তৈরিতে গুরুত্বপূর্ণ। বড় থিম কি ছিল না, এই হচ্ছে এই গল্পের মেন থিম ভালোবাসা এবং আত্মত্যাগ, কাপুরুষতা ও অপরাধ বোধ, আর প্রতিশোধ ও মুক্তির আকাঙ্ক্ষা। তাহলে কিনা দ্য লেগুন ছিল কনরাডের প্রথম দিকের লেখা। 1897 সালে কর্ন হিল ম্যাগাজিনে এই লেখাটি পাবলিশ হয়। ওকে, এরপর এইখানেই হচ্ছে আমাদের গল্প শেষ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।